আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর টিটিভি গ্রহের বাসিন্দারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে সুস্থ আছেন। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এবং আমাদের আজকের অতিথি Oppo F19 Pro। কিছুদিন আগে আমরা রিভিউ করেছিলাম Oppo F17 Pro নিয়ে, আর এখন আমাদের স্টুডিওতে হাজির Oppo F19 Pro। তাহলে Oppo F18 Pro গেল কোথায়? সাব্বির, এগুলো সব তোর ষড়যন্ত্র, আমি 100% শিওর। এই সমস্ত কিছুর মিলে তুই, সব নাটেরগুলো তুই। দেখবো আর দেখাবো কি আছে এই F19 Pro তে, জানাবো এর ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আমাদের অবশ্য অনেকে টাইনা টুনা পাস বলেও ডাকে। প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, সুতরাং এই ফোনটার লুক অ্যান্ড ফিল নিয়ে প্রথমে আলাপ করতে চাই। Oppo F19 Pro এর চেহারা সুরত নিয়ে শুধু একটা কথাই বলার আছে, আর সেটা হলো জাস্ট ওয়াও। Oppo সবসময় ফোনের ডিজাইনের উপরে বেশ ফোকাস করে এবং এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। আপনি কারো হাতে ফোনটা ধরিয়ে দিলে সে প্রথমেই বলতে বাধ্য, ফোনটা তো জোস। অনেক ন্যারো বেজেল, খুব ছোট 5 হোল ক্যামেরা কাট আউট, খুবই পাতলা, মাত্র 7.8 মিলিমিটার, আর ওজন মাত্র 175 গ্রাম। সবকিছু বেশ প্রিমিয়াম ফিল দেবে আপনাকে। জাস্ট বটম চিনটা আর একটু কম রাখা গেলে বেশি খুশি হতাম আমি। কোনো নোটিফিকেশন লাইট নাই, যেটা পুষিয়ে দিয়েছে এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, কারণ আপনি পেয়ে যাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। দারুণ একটা ম্যাট ফিনিশ পেয়েছি ফোনটার কাছ থেকে, যেটা ফিঙ্গারপ্রিন্ট বেশ কম বোঝা যায়। ফোনের ডান দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন, আর বাঁ দিকে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। Oppo এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে যে তারা সবসময় পাওয়ার বাটন আর ভলিউম রকারটা আলাদা রাখে। এটা খুবই দরকারি জিনিস ভাইয়া, কারণ এক জায়গায় যদি পাওয়ার বাটন আর ভলিউম রকার থাকে তাহলে মোস্ট অফ দ্য টাইম কনফিউজ হয়ে যেতে হয় যে আমি পাওয়ার অফ করছি, অন করছি, নাকি ভলিউম বাড়াচ্ছি না কমাচ্ছি, মানে একেবারে বাজে একটা অবস্থা। সুতরাং তারা আলাদা রেখেছে, এই ব্যাপারটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। ফোনের ওপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, আর একেবারে নিচে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, আর রয়েছে স্পিকার গ্রিল। ডিসপ্লে সাইজটা খুবই কম্প্যাক্ট, মাত্র 6.43 ইঞ্চি, যেটা অলমোস্ট সবার হাতে কমফোর্টেবল। রয়েছে 409 পিপিআই এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর সেই সাথে ফুল এইচডি রেজুলেশন। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কিচ্ছুটি বলার নেই, কারণ দিস ইজ অসম। কিন্তু অনেক কথা বলা রয়েছে এর হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে, কারণ জোস ডিসপ্লে, খুবই চমৎকার দেখতে ফোন, খুবই স্লিম, সব ঠিক আছে, কিন্তু এর প্রসেসর ব্যবহার করা হয়েছে Helio P95, যেটা আসলে এই দামের ফোনটার সঙ্গে একেবারেই বেমানান। এখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এটাকে কি ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট কথাটা বলা ঠিক হবে? AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছি 1,95,325, গিগবেঞ্চে সিঙ্গেল করে 375 এবং মাল্টি করে 1,468। স্কোর দেখে খুব একটা খুশি হতে পারলাম না, কারণ এর প্রেডিসেসর F17 Pro আর এটার হার্ডওয়্যার কনফিগারেশন সেম, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে এটার স্কোর বেশ খানিকটা কম। ইভেন গিগবেঞ্চ AnTuTu দুই জায়গায় একই অবস্থা, মানে বুঝলাম না কারণটা কি। যদিও এর পারফরমেন্স খুব বেশি খারাপ সেটা বলা যাবে না, কারণ ডে টু ডে ইউসেজে আপনি টুকটাক যেসব কাজ করেন, মাল্টিটাস্কিং সহ অ্যাপ হ্যান্ডলিং সব কিছু খুবই স্মুথভাবে করতে পেরেছে। সেই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় না যে নর্মাল যারা ইউজার রয়েছেন তাদের জন্য খুব একটা সমস্যা হবে। তবে আমি যদি দামের কথা মাথায় রাখি, তাহলে আমি বলবো যে এতে অন্তত G90T ব্যবহার করা উচিত ছিল, অথবা স্ন্যাপড্রাগনের 750G। অবশ্যই এই ফোনটা যারা ক্যামেরা লাভার তাদেরকে টার্গেট করে মার্কেটে আনা হয়েছে, সুতরাং আপনি যদি অনেক বেশি ছবি তোলেন তাহলে এইটা আপনার জন্য। চলুন দেখে আসি এর ক্যামেরা পারফরমেন্স কেমন। এর পেছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং 25 মিলিমিটার ওয়াইড। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের, যেটা 2.4 অ্যাপারচারের, আর রয়েছে ডেপথ সেন্সর, সেটাও 2 মেগাপিক্সেলের এবং অ্যাপারচার 2.4। ছবির কোয়ালিটি বেশ ইমপ্রেসিভ, তবে এর প্রিডিসেসর F17 Pro এর চাইতে অনেক বেশি আপগ্রেডেড সে কথা বলা যাবে না। অ্যাজ ইউজুয়াল বেশ শার্প ছবি পাওয়া যাবে এতে। এর তোলা ছবি বেশ সুন্দর এবং এর কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন লেভেল খুবই মনোমুগ্ধকর। এর এআই ফিচার অ্যাক্টিভ করলে কালারগুলো বেশ বুস্টেড হয়, ফলে দেখতে বেশ আই ক্যাচি লাগে। তাছাড়া পোর্ট্রেট মোডে তোলা ছবির সাবজেক্ট সেপারেশন খুবই প্রফেশনাল লেগেছে আমার কাছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের খুশি করার জন্য ফোনটা যথেষ্ট অপটিমাইজ। সেলফি লাভারদের খুশি করতে এতে চলে এসেছে বিশেষ সফটওয়্যার অপটিমাইজেশন, যার ফলে অল্প আলোতেও বেশ ভালো ছবি তোলা যাবে। এর আরও কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে, যেমন এআই কালার প্রোটেক্ট, এটা অ্যাক্টিভ করে শুধুমাত্র সাবজেক্টকে রঙিন করে ছবি তোলা যাবে, ইভেন ভিডিও করা যাবে। তাছাড়া একই সঙ্গে দুটো ক্যামেরা দিয়ে ভিডিও করার অপশন তো রয়েছে। EIS ব্যবহার করা তোলা রেয়ার ক্যামেরার ভিডিওগ্রাফি বেশ স্টেবল মনে হয়েছে আমার কাছে। সব মিলিয়ে এর ক্যামেরা পারফরমেন্সকে আমি 10-এ 9 দিতে পারি চোখ বন্ধ করে। অলরাইট, এবার এর গেমিং পারফরমেন্স, কারণ বাংলার ঘরে ঘরে এখন গেমাররা রয়েছেন, আর গেম নিয়ে কথা বলার জন্য রয়েছে আমাদের গেম বিশেষভাবে অজ্ঞ সাব্বির। চলুন সাব্বির কি বলে শুনে আসি।
হাই, আমি সাব্বির। আজ চলে এলাম ওপো F19 Pro এর গেমিং রিভিউ নিয়ে। এর 8GB র্যাম আর হিউজ স্টোরেজ বেশ ফ্লুইড গেমিং এক্সপিরিয়েন্স দিয়েছে। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স ব্যালেন্স এবং ফ্রেম রেট মিডিয়ামে পেয়েছি, তবে সর্বোচ্চ গ্রাফিক্স এইচডি এবং ফ্রেম রেট হাইতে দিতে পারবেন। জাইরো সেন্সর থাকায় জাইরোস্কোপ অন করে পাবজি খেলতে পারবেন, যার ফলে কন্ট্রোলিং বেশ অ্যাকুরেট পাবেন। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স ও ফ্রেম রেট মিডিয়ামে পেয়েছি, তবে গ্রাফিক্স ও ফ্রেম রেট সর্বোচ্চ হাইতে দিতে পারবেন। আর গেম প্লে যথেষ্ট ভালো ছিল। ফ্রি ফায়ারের গ্রাফিক্স আলট্রাতে দিতে পেরেছি, তবে শ্যাডো এবং হাই এফপিএস অপশনটা পেলাম না। তবে গেম প্লে ছিল পুরাই জোস লেভেলের। পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সহ সব গেমের গেম প্লে ছিল বেশ উপভোগ্য। আর গ্রাফিক্স কোয়ালিটি এক কথায় ওয়াও। সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 409 পিপিআই হওয়ায় কালারগুলো বেশ জীবন্ত মনে হচ্ছিল। তবে অ্যাসফাল্ট 9 খেলার সময় বেশ কয়েকবার ফ্রেম ড্রপ পেয়েছি এবং গেমিং এর সময় ফোনটা স্লাইটলি গরম হচ্ছিল, যেটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হয়েছে আমার কাছে। কিন্তু গেমিং এর সময় ব্যাটারি কনজাম্পশন ছিল খুবই ভালো। বেশ কয়েকদিন ধরে গেমিং এর পর যেটা জানতে পারলাম, এটা মূলত গেমিং ফোন না, এটা ডিজাইন করা হয়েছে মিডিয়া কনজিউমার এবং ক্যামেরা লাভারদের জন্য। তবে ওভারঅল এর গেমিং বেশ ভালো ছিল। ফোনটা যথেষ্ট স্লিম হলেও এতে ব্যবহার করা হয়েছে 4310 mAh এর হিউজ ব্যাটারি, যেটা আপনাকে পুরো দিন ভালোভাবে ব্যাকআপ দেবে। আর আপনি যদি হেভি ইউজার হন তাহলে হয়তো দিন শেষে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে, বাট নর্মাল ইউজারদের জন্য এটা যথেষ্ট আমি বলবো। আর সঙ্গে রয়েছে 30 ওয়াটের ভোক চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন, এবং সেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে সময় লাগবে 80 মিনিটের মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আমি একটু হতাশ, কারণ এর পজিশন বেশ খানিকটা নিচে, যেটা প্র্যাকটিক্যাল না। বেশিরভাগ সময় আন্দাজ করা যায় না, ফলে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে একবার অভ্যস্ত হয়ে যেতে পারলে বেশ ভালো পারফর্ম করে এটি। এতে রয়েছে দারুণ কিছু ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন, অনেকের পছন্দ হবে এগুলো। অফিসিয়াল ওয়ারেন্টি সহ 8GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরির ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 28,990 টাকা, মানে 29,000 টাকা আর কি। অনেস্টলি আমার কাছে এটা একটু ওভার প্রাইস মনে হচ্ছে, কারণ আপনি যদি এটার প্রসেসরের কথা মাথায় রাখেন তাহলে এই দামটা অবশ্যই অনেক বেশি। বাট আপনি যদি ওভারঅল স্টাইলিশ একটা ফোন চান, যেটা খুবই চমৎকার দেখতে হবে, চমৎকার ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, তাহলে এই ফোনটা ঠিকই আছে। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় যে যদি আরও পাওয়ারফুল চিপসেট এতে ব্যবহার করা হতো তাহলে প্রাইস টু পারফরমেন্স খুব ভালোভাবে জাস্টিফাই করতো। আর বাদ বাকি ডিসিশন তো আপনাদের হাতে, প্রিয় দর্শক, কারণ আপনারাই রাজা, আপনারাই মহারাজা, আপনারাই জানেন যে এই ফোনটা এই প্রাইসে কেনা ঠিক হবে কি হবে না। আর কি মনে হচ্ছে আপনাদের কাছে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর টেক টু দ্য পয়েন্টের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে, কারণ আপনাদের ভালোবাসা আর আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চায় টেক টু দ্য পয়েন্ট। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। আর যারা আমাকে ফেসবুকে ফলো করতে চান তারাও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, এখনই ফলো করুন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।